ডোনাল্ড ট্রাম্প কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে বেশ খেলাধুলা শুরু করে দিয়েছে। তার প্রথম খেলাটা হলো কানাডাকে 51st স্টেট বানানোর একটা প্রচেষ্টা। 2 নম্বর হলো পানামা খালকে আবার পুনর্দখল করা। 3 নম্বর হলো ওই যে ডেনমার্কের যে গ্রিনল্যান্ড যে দ্বীপটা আছে ওই যে উত্তর মেরুর কাছে ওইটাকে কিনে নেওয়া। এবং সর্বশেষ সংযোজন হচ্ছে এই যে গাজা যে ফিলিস্তিনিরা আছে এদেরকে কী করতে হবে, এখান থেকে পুরোপুরি এখান থেকে অপসারণ করে মিশর অথবা মিশর এবং জর্ডান উভয় দেশে এদেরকে স্থানান্তর করা এবং ইসরায়েলকে নিরাপদ করা। তো এ সম্পর্কিত খবর অলরেডি চলে আসছে, আমরা একটু শুনি। ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন তিনি গাজা পরিষ্কার করতে আগ্রহী। পাশাপাশি তিনি জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গেও কথা বলেছেন, যাতে দেশটি গাজার 10 লাখের বেশি ফিলিস্তিনিকে আশ্রয় দেয়। তো গাজার 10 লাখ ফিলিস্তিনিদেরকে এই যে এই জর্ডানে আশ্রয় দেওয়ার জন্য বাদশাহ আব্দুল্লাহর সাথে কেন আলাপ করলো ডোনাল্ড ট্রাম্প? উদ্দেশ্য কিন্তু পরিষ্কার, ওই গাজায় ফিলিস্তিনিরা আর থাকতে পারবে না। এবং ওখানে তো আমরা জানি যে 21 না 22 লক্ষ ফিলিস্তিনি আছে। তো 10 লাখ যদি জর্ডানে স্থানান্তর করে তাহলে বাকিগুলা কোথায় করবে? ওই মিশরকেও নাকি বলছে, অর্থাৎ ভিতরে মিশরের কাছেও বলা হচ্ছে যে বাকিগুলা তোমাদের দেশে তোমরা নিয়ে তাদেরকে আশ্রয়ণ করো, আর টাকা পয়সা যা লাগে সেগুলো আমরা দেব। বস্তুত ফ্রি অফ কস্ট না, তারা ওখানে যাবে এবং ওখানে অর্থাৎ এই মিশর এবং জর্ডান এই 2 দেশে এই ফিলিস্তিনিদেরকে স্থানান্তর করা হবে এবং তাদের পুনর্বাসনের জন্য ঘর বাড়ি তৈরি এবং আরও অন্যান্য সুযোগ সুবিধার জন্য যে টাকা লাগবে এটা তো দিবেই। এবং এছাড়াও এই জর্ডান এবং মিশরকে হয়তো আরও কয়েক বিলিয়ন ডলার হয়তো অনুদান দিবে, কারণ ওরা তো আর খামোখা এই লোকগুলোকে তাদের দেশে তো থাকতে দিবে এরকম তো না। আর এত কিছুর পরেও যে আসলে জর্ডান এবং মিশর রাজি হবে বিষয়টা এরকম না, বাট ডোনাল্ড ট্রাম্প কিন্তু চেষ্টা করে যাচ্ছে। ট্রাম্প বলেছেন এক টেলিফোন আলাপে তিনি জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহকে আরও ফিলিস্তিনিকে আশ্রয় দেওয়ার অনুরোধ করেছেন। তিনি বলেন, আমি তাকে বলেছি আমি চাই আপনি আরও বেশি ফিলিস্তিনিদের গ্রহণ করুন। তার মানে বোঝাই যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প একেবারে অফিসিয়ালি বলতে গেলে অনেকটা, যদি সরাসরি ফোন করে জর্ডানের যে বাদশাহ আব্দুল্লাহ তো তাকে যদি এই ধরনের কথাবার্তা বলেন, এটা তো অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবেই বলা, তাই না? এবং আমরা কিন্তু জানি যে 1948 সালে যখন ওই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল তখনই কিন্তু কয়েক লক্ষ এই ফিলিস্তিনি কিন্তু জর্ডানে গেছিল এবং মিশরেও গেছিল, ওদিকে লেবানন, সিরিয়া ইত্যাদি দেশে তারা গেছিল। এবং 1967 সালের যুদ্ধের পরেও ওই যে 6 দিনের যে বিখ্যাত যুদ্ধ তারপরেও কিন্তু গেছিল। এবং যতটা আমার মনে পড়ে মোর দ্যান 20 লক্ষের উপরে কিন্তু অলরেডি ফিলিস্তিনি এই জর্ডানে আছে। তবে জর্ডান একটা বিশাল দেশ, জনসংখ্যাও যে খুব বেশি তা না। এবং এইটা বুঝেই কিন্তু ওই ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাবটা দিয়েছে, কারণ ওই গাজা ওই জায়গাটা তো খুব বেশি বড় না এবং ওখানে প্রায় 21-22 লক্ষ ফিলিস্তিনি থাকে, গাদাগাদি করে থাকে। ওখানে কিন্তু তাদের কোনো ওই জায়গা জমি চাষবাস করার জন্য তেমন নাই, অর্থাৎ ফসল ফলাতে পারে না। তারপরে মিল কলকারখানা, ইন্ডাস্ট্রি এইগুলো তৈরি করার জন্যও সেখানে কিন্তু জায়গা নাই। এবং ওই গাজায় যারা যে ফিলিস্তিনিরা থাকে আন্তর্জাতিক রিলিফের উপরে তারা আসলে ভরসা করে থাকে, তাদের ওখানে কোনো জীবন নাই এবং তাদের কোনো কেরিয়ার নাই। এবং ঠিক এই কারণেই বস্তুত ওই ইয়াং ফুলাফাইনরা যখন দেখে যে তাদের কোনো ভবিষ্যৎ নাই, তখনই বস্তুত তারা ওই হামাস নামক যে দলটা আছে তাতে যোগ দেয় এবং তারপরে জিহাদে ঝাঁপিয়ে পড়ে। একটা জিনিস বুঝতে হবে, যখন কোনো তরুণ প্রজন্মের সামনে কোনো ভবিষ্যৎ থাকবে না এবং তাদের কেরিয়ার বিল্ড আপ করার কোনো সুযোগ থাকবে না, তখন তারা কিন্তু প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হবে এবং তখনই তারা উগ্রবাদী আদর্শের সাথে জড়িত হয়ে নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হবে। আজকে গাজায় এই যে গণহারে ইয়াং পোলাপাইন ওরা যে হামাসের সাথে যোগ দিয়ে এই যে ইসরায়েলের বিরুদ্ধে সার্বক্ষণিক যুদ্ধংদেহী ভাব নিয়ে রেডি থাকে, তার কারণ কিন্তু সেটাই। সুতরাং এই গাজার ফিলিস্তিনিদের সুন্দর ভালো শান্তিপূর্ণ ভবিষ্যৎ এটা যদি নিশ্চিত করতে হয় তাহলে তাদেরকে গাজা থেকে সরাতেই হবে
এটা একদিক দিয়ে যেমন গাজার ফিলিস্তিনিদের জন্য ভালো, তেমনি ইসরায়েলের জন্যও ভালো। এটা শুধুমাত্র যে ইসরায়েলের জন্য ভালো তা কিন্তু না। আমরা যদি তর্কের খাতিরে ধরে নেই যে গাজাকে আলাদা স্বাধীন রাষ্ট্র করে দেওয়া হলো, গাজা এবং ওয়েস্ট ব্যাংক, এখানে খেয়াল করতে হবে এই জায়গা দুটা এরিয়া কিন্তু খুবই কম, অথচ লোক সংখ্যার ঘনত্ব কিন্তু খুবই বেশি। এখানে পার স্কোয়ার কিলোমিটারে লোক বাস করে 5,967, অর্থাৎ প্রায় কত 6,000 পার স্কোয়ার কিলোমিটারে। চিন্তা করে দেখেন কত বিশাল ঘনত্ব, তাই না? তাহলে এখানে তো চাষবাসের জন্য তেমন কোনো জমি নাই, তাহলে এখানে বসবাস করে কোনো ফায়দাও নাই। চাষবাসের জমি নাই, কলকারখানা তৈরি করার জমি নাই। এদেরকে যদি স্বাধীনতা দিয়েও দেওয়া হয় তাহলে এরা কিন্তু এদের ভাগ্য গঠন করতে পারবে না, কারণ সেই ধরনের তাদের জায়গা জমি ওখানে নাই। এদের ভাগ্যের একেবারে যদি পরিবর্তন করতে হয় এবং এদের দাবি যদি মানতে হয়, তাহলে ওই ইসরায়েল রাষ্ট্রটাকে অবলুপ্ত করে দিয়ে সেখানকার যে ইসরায়েলি নাগরিক ইহুদি তাদেরকে ওখান থেকে বহিষ্কার করা ছাড়া কিন্তু কোনো গতি নেই। এখন বিশ্বের ক্ষমতাধর যে দেশগুলো আছে, যেমন আমেরিকা এবং তার নেতৃত্বে যে ন্যাটো কান্ট্রিগুলো আছে, তারা কি এটা মানবে নাকি? না, তা তো কোনো দিন মানবে না। আর মুসলমানরা কিন্তু সেটাই চায়, কিন্তু মুসলমানদের বুঝতে হবে তারা যতই এইটা চাক, এই ইসরায়েল কখনো এখান থেকে অবলুপ্ত হয়ে ওই জায়গা ফিলিস্তিনিদেরকে তারা কোনো দিন ছেড়ে দিবে না। 1948 সালে যখন এই রাষ্ট্রটা গঠিত হয়, তারা ওখান থেকে চলে যাওয়ার জন্য গঠন তো করেই নাই, এবং এই পর্যন্ত কত 76 বছর অলরেডি পার হয়ে গেছে, তাই না? এখন এই মমিন মুসলমানরা এবং ফিলিস্তিনিরা যতই চেষ্টা করুক, আন্দোলন করুক, আর যতই জিহাদের ডাক দিক, হ্যাঁ দিতে পারে, কিন্তু ইসরায়েল রাষ্ট্রকে ওখান থেকে কোনোভাবে অবলুপ্ত তারা করতে পারবে আমার তা মনে হয় না। তার সাথে বড় কথা হলো, ওখানকার আশেপাশের আরব দেশগুলো যদি জোটবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে টোটাল ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করার জন্য যদি কোনো প্রচেষ্টা তারা নেয়, আমরা তো জানি যে ইসরায়েলের কাছে 80-90টার মতো পারমাণবিক অস্ত্র আছে, ঠিক আছে? তো ইসরায়েল যদি দেখে যে তাদের রাষ্ট্রের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার পথে, তখন কিন্তু তারা নিজেরা যেমন বিলীন হতে যাবে, ওই আশেপাশের আরব মুসলিম দেশগুলোকে সাথে নিয়েই তারা কিন্তু বিলীন হবে। অর্থাৎ ওই আশেপাশের আরব দেশগুলোরও কিন্তু পৃথিবীতে কোনো অস্তিত্ব থাকবে না, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। কারণ আমি এখন গাজার পুরো এলাকাটা নিয়ে ভাবছি, এটি এক বিশাল সমস্যায় পরিণত হয়েছে। এটি সত্যিই এক বিশাল সমস্যা, আসলেই বিশাল সমস্যা। কারণ গাজার এই যে ফিলিস্তিন, এরা তো মুমিন মুসলমান, তাই না? এরা তো কোনো দিনও এরা দরকারে দুনিয়া থেকে অবলুপ্ত হয়ে যাবে, কিন্তু ইসরায়েল রাষ্ট্রকে তো তারা কোনো দিনও স্বীকৃতি দিবে না, কারণ সেই 1450 বছর ধরে তাদের সেই শত্রুতা। ওই যে ইহুদিদের বিরুদ্ধে মুসলমানদের যে ক্রোধ, যেটা আমরা কোরআন হাদিস নবীর বাণী সেখানে আমরা দেখি, অর্থাৎ এইটা শুধুমাত্র ওই যে 1948 সালে ইসরায়েল রাষ্ট্র ইহুদিদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল বলে যে এই ইহুদিদের প্রতি মুসলমানদের ক্ষোভ বা রাগ বা ঘৃণা বিষয়টা তা না। এটা কিন্তু সেই 1450 বছর ধরে এই জিনিসটা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ এরা এখানে রাষ্ট্র তৈরি যদি না করেও থাকতো, তাহলেও কিন্তু মুমিন মুসলমানদের এটা ধর্মীয় এবং মুমিনীয় দায়িত্ব ছিল ইহুদিদের প্রতি সারাক্ষণ তাদের বিষোদ্গার করতেই হবে, এটাই বাস্তবতা। অতএব মুসলমানরা কখনোই ইসরায়েলের সাথে সহাবস্থান করতে পারবে না, এটা কমপ্লিটলি ইম্পসিবল। এবং সেই হেতু এই গাজা এইটা ইসরায়েলের পাশে এটা যদি অবস্থান করে, এখন তো বর্তমানে ওখানে যে ঘর বাড়ি এগুলো তো ভেঙে চুরে একেবারে শতভাগ ধ্বংস করে ফেলা হয়েছে। এখন তো ওখানে বসবাস করার কোনো জায়গাও নেই, অর্থাৎ কোনো ঘর নাই, মানুষজন তাঁবুতে আছে, খেয়ে না খেয়ে আছে। তো এইগুলো আবার নতুন করে তৈরি করতে গেলে সেখানে যেমন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হবে। প্রশ্ন হচ্ছে কে খরচ করবে? কে খরচ করবে? আমেরিকা তো আর খরচ করতে যাবে না, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প তো একেবারেই খরচ করতে যাবে না। সে তখন চিন্তা করবে ওখানে খরচ করার থেকে যদি ওই জর্ডান বা মিশরকে রাজি করিয়ে সেখানে ওই টাকা খরচ করা যায়, অর্থাৎ তারা যদি রাজি হয় তাহলে তাদের ওই অঞ্চলে খরচ করে তাদের জন্য বাসস্থান তৈরি করা যেতে পারে, এবং তাহলে ইসরায়েল অন্তত এই হামাসের এই ঝামেলা থেকে রক্ষা পেতে পারে। আর এই ফিলিস্তিনিরা এরা তো মুমিন মুসলমান, তাই না? আর মিশর এবং জর্ডান তারা তো প্রায় 100% মুসলিম কান্ট্রি, এবং তারা আবার সুন্নি, এই ফিলিস্তিনিরাও সুন্নি, তাহলে সেখানে তারা শান্তিতে বাস করবে, তাই না?
এবং আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই মিশর এবং এই জর্ডান, তারা বিশাল দেশ, জনসংখ্যা কম, এই 20-22 লক্ষ ফিলিস্তিনিদেরকে তারা কিন্তু খুব ইজিলি কনজিউম করতে পারে। এটা কিন্তু তাদের জন্য সমস্যা হয় না। তাদের দেশের লোকজনও বাড়লো, কর্মীও বাড়লো, এবং একই সঙ্গে পশ্চিমা দুনিয়া বিশেষ করে আমেরিকা থেকে অনেক অর্থনৈতিক সাহায্য সহযোগিতা পেল। এটা কিন্তু তাদের জন্য একটা লুক্রেটিভ অফার হতে পারে। আমেরিকা এমনিতেও এই সমস্ত দেশগুলোকে অনেক সাহায্য সহযোগিতা করে। এখন যদি কন্ডিশন লাগিয়ে দেয়, আমরা তোমাদেরকে এত সাহায্য সহযোগিতা কী কারণে করব? আমরা তো বেসিক্যালি ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তার জন্যই তো করে থাকি। তো ঠিক আছে, তাহলে তোমরা এদেরকে তোমাদের দেশে জায়গা দাও, আমরা আরও বেশি সাহায্য করব, কোনো সমস্যা নাই। তোমরা ওই ইসরায়েলের মধ্যে এই ফিলিস্তিনিরা ওই গাজার মধ্যে রয়ে যাবে অথবা ওয়েস্ট ব্যাংকে রয়ে যাবে, আর ইসরায়েলের প্রতি সারাক্ষণ হুমকি তৈরি হবে, এরা প্রতিনিয়ত রকেট মারবে আর ঝামেলা তৈরি হবে, এবং সময় সুযোগ পেলে তারা ওই যে গুলিবন্দুক বোমা নিয়ে ঝাঁপিয়ে পড়বে। তারপরে ইসরায়েল যখন আত্মরক্ষার জন্য পাল্টা এদের উপর আক্রমণ হানবে, তখন নারী শিশু মারা যাবে, আর তখন তোমরাই আবার চিৎকার করবা যে ইসরায়েলিরা বর্বর, তারা পাষণ্ড, তারা বর্বর হত্যাযজ্ঞ চালাচ্ছে, গণহত্যা চালাচ্ছে। না, এই সমস্ত খেলা তো চলতে পারে না। এই সমস্ত খেলার অবসান হওয়া দরকার। অর্থাৎ বেস্ট সলিউশন কি? এই ডোনাল্ড ট্রাম্প বলতে চাচ্ছে এই জর্ডান এবং মিশরকে, আমরা তোমাদেরকে তো এমনিও অনেক সাহায্য সহযোগিতা দিই, তা দিয়ে আমরা তো ওই ইসরায়েলের নিরাপত্তা তো আমরা নিশ্চিত করতে পারি না। তো আমাদের তোমাদের মানে ইসরায়েলের সমস্যা রয়ে গেল, আবার তোমরা আমাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছ, সাহায্য নিচ্ছ, এটা তো হতে পারে না। অতএব আমরা তোমাদেরকে সাহায্য করবো, ইটস ওকে ফাইন, বাট ইসরায়েলের নিরাপত্তা এখানে 100% নিশ্চিত হতে হবে। আর এরা যেহেতু মুসলমান, আর তোমাদের দেশেও তোমরা সবাই মুসলমান, তাহলে তো সমস্যা হওয়ার কথা না। বস্তুত ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই জর্ডান এবং এই মিশরের কাছে এই ধরনের প্রস্তাব দিয়েছে। এখন তারা কতটা এই ব্যাপারে রাজি হবে কে জানে। ভয়ঙ্কর যদি চাপ প্রয়োগ করে, রাজি না হয়ে কি আর উপায় আছে? কারণ হচ্ছে কি যে ইসরায়েলকে তো আমেরিকা কখনোই ছাড়বে না, কারণ ইসরায়েল হলো বিজ্ঞান এবং প্রযুক্তির একটা হাব। ইসরায়েলের লোকজন প্রচণ্ড মেধাবী, তারা যে ধরনের উদ্ভাবনী শক্তি তাদের, এবং এই মানে প্রযুক্তি জগতে, বিজ্ঞান জগতে এই ইসরায়েলিদের যে অবদান, পৃথিবীর অন্য কোনো জাতিগোষ্ঠীর এককভাবে এত অবদান নাই। অতএব এই ইসরায়েলিদেরকে ওই আমেরিকা এমনি পোষে না। ওই যে অনেকে বলে যে আমেরিকাতে ইসরায়েলি অর্থাৎ ইহুদিদের অনেক আর্থিক প্রতিষ্ঠান আছে, ব্যবসা বাণিজ্য আছে, তাদের ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করে, তারপরে তাদের অনেক পলিটিশিয়ান আছে। হ্যাঁ, সেগুলো তো আছেই, এবং সেগুলো তারা এমনি না, সেহেতু তারা মেধা, যোগ্যতা এবং দক্ষতা দিয়েই তারা সেগুলো অর্জন করছে। এমন না যে সেদে কেউ তাদেরকে এই সুযোগ করে দিয়েছে। আমেরিকাতে যারা বাণিজ্যে, অর্থনীতিতে বা রাজনীতিতে যে প্রতিষ্ঠিত, সেটাও তারা তাদের যোগ্যতা দিয়ে করছে, সেটাও বুঝতে হবে। এবং অতএব সেখানে আমেরিকার সমাজে এবং রাজনীতিতে এবং ক্ষমতায় তারা প্রভাবশালী, এবং অ্যাট দ্য সেম টাইম এই গোটা ইসরায়েলও কিন্তু ওই প্রযুক্তিকভাবে দারুণ উন্নত, এবং তারা প্রতিনিয়ত নানা রকম টেকনোলজিক্যাল ডিভাইস আবিষ্কার করে, নানা কিছু আবিষ্কার করে। অর্থাৎ আজকে বিশ্ব মানব সভ্যতায় আমরা যত টেকনোলজি ব্যবহার করি, তার একটা বড় অংশ এই ইসরায়েল থেকে উদ্ভূত হয়েছে। হয় সরাসরি ইসরায়েল থেকে, অথবা ইসরায়েলের লোক হয়তো আমেরিকায় বসে গবেষণা করে সেগুলো আবিষ্কার করেছে। তো এত বড় একটা মেধাবী, বুদ্ধিমান এবং স্মার্ট জাতিকে উচ্ছেদ করে দিয়ে সেখানে ফিলিস্তিনিদের মতো উগ্র মৌলবাদী একটা গ্রুপকে ওখানে সংস্থাপন করবে, এত বোকা তো আমেরিকা না। জিনিসটা কিন্তু বুঝতে হবে। মুসলমানরা আসলে তো এই সমস্ত বিষয়গুলো মাথায় নেয় না, তারা আসলে বোঝেই না যে কেন ইসরায়েলকে তারা এত কেয়ার করে, এবং ইসরায়েলের নিরাপত্তার ব্যাপারে কেন জিরো টলারেন্স নীতি গ্রহণ করে এই যে আমেরিকা। আজকে এই ইসরায়েলের ইহুদিরা যদি ওই ফিলিস্তিনি মুসলমানদের মতো শুধুমাত্র ওই যে জঙ্গি জিহাদি জোশ নিয়ে খালি মারামারি, কাটাকাটি, সন্ত্রাসী আক্রমণ, এটা ওটা শুধুমাত্র এই কাজে ব্যস্ত থাকতো, তাহলে আপনারা নিশ্চিন্ত হতে পারেন এখানে আমেরিকা এদের এত প্রেফার করতো না, পশ্চিমা দুনিয়া এদের এত প্রেফার করতো না। এরা নিজেরা মানব সভ্যতায় নিজেদেরকে অনেক মূল্যবান সম্পদ হিসাবে তাদের বিদ্যা, বুদ্ধি, মেধা দিয়ে প্রতিষ্ঠিত করে ফেলছে, যে কারণে তাদের জয় জয়কার। এটাও মমিন মুসলমানদেরকে বুঝতে হবে। মমিন মুসলমানরা তো এগুলো কেয়ার করে না, তারা তো খালি আল্লাহরে ভয় পায়,
আর কাউকে ভয় পায় না। তারা ওই ইহজগৎ 2 দিনের মনে করে এখানে বিজ্ঞান প্রযুক্তি এগুলো নিয়ে গবেষণা ধারে না। উল্টে সব বিজ্ঞান গবেষণা ইহুদি খ্রিস্টান এরা কোরআন গবেষণা করে আবিষ্কার করে, এই ধরনের একটা আপ্তবাক্য নিয়ে তারা শান্তিতে থাকে, নিজেরা কোনো কিছুই আবিষ্কার করে না। এবং তারা দুনিয়া 2 দিনের এই চিন্তা করে আসল জগৎ পরকালে, এবং সেখানে গিয়ে 72 হুরের সাথে নিরবধি যৌনগেলি করবে, এই স্বপ্নে বিভোর থাকে। তো এই ধরনের কাল্পনিক স্বপ্নে যারা বিভোর থাকে তাদের দিয়ে আর যাই হোক ইহজগতে মানব সভ্যতার অগ্রগতি সম্ভব না। এটা মুমিন মুসলমানরা যত তাড়াতাড়ি বুঝবে ততই কিন্তু তাদের মঙ্গল। এবং সেই ক্ষেত্রে মুমিন মুসলমানরা যদি খুব দ্রুত বিজ্ঞান প্রযুক্তি এবং আরও অন্যান্য দিক দিয়ে যদি অগ্রসর হতে পারতো, তাহলে কিন্তু ইসরায়েলের কোনো গ্রহণযোগ্যতা পশ্চিমা দুনিয়ার কাছে থাকতো না। এটা কি তারা বুঝে? আমি জানি না বোঝে কিনা। শুধুমাত্র ইসলামিক ধ্যান ধারণা দিয়ে ইসরায়েলের বিরোধিতা করবে, ইহুদিদের বিরোধিতা করবে, ইসরায়েলকে ধ্বংস করে দিবে, ইহুদিদেরকে ধ্বংস করে দিবে, এই চিন্তা চেতনা যদি মুমিন মুসলমানরা করে থাকে, অ্যাটলিস্ট মধ্যপ্রাচ্যের মুমিন মুসলমানরা যদি করে থাকে, যদিও আমি জানি এই সৌদি আরব, জর্ডান বা মিশর এই সমস্ত চিন্তা থেকে এখন দূরে সরে গেছে, তারা বুঝতে পারছে যে এই সমস্ত কর্মকাণ্ড করে তাদের টিকে থাকা অস্তিত্বই অসম্ভব হয়ে যাবে। কারণ ইসরায়েলেরা বারবার প্রমাণ করছে তারা ভয়ঙ্কর শক্তিশালী জাতীয়, যে 1967 সালের 6 দিনের যুদ্ধেই তারা প্রমাণ করছিল। এবং এই যে গত 1.5 বছর ধরে এই হেজবুল্লাহর সাথে যুদ্ধ করে, হামাসের সাথে যুদ্ধ করে, তারপরে এই হুতিদের সাথে যুদ্ধ করেও কিন্তু তারা প্রমাণ করছে যে তারা ওখানে ওই ধ্বংস হওয়ার জন্য ওখানে নাই। আর ওই টোটাল আরবদের বিরুদ্ধে একই সাথে কয়েক ফ্রন্টে যুদ্ধ করার ক্ষমতা তাদের আছে। এটা কিন্তু তারা আবারও প্রমাণ করছে, তাই না? যদিও মুমিন মুসলমানরা ওই লাফালাফি করে, মাঝে মাঝে ওই ইসরায়েলের মধ্যে 2-1টা রকেট মারে না হেজবুল্লাহ, তারপরে যে হামাস, তাতে 2-1জন মারা যায় ইসরায়েলের, ব্যাস তাতেই তারা সাড়ম্বরে প্রচার করে এইবার ইসরায়েল শেষ। কিন্তু বাস্তবতা তো আসলে ভিন্ন, তাই না? মুমিন মুসলমানদের সমস্যা হচ্ছে তারা বাস্তবতাকে পরিহার করে বা বাস্তবতাকে বাদ দিয়ে তারা কাল্পনিক বিষয় নিয়ে খুব বেশি মাথা ঘামায়। অতএব এই দুনিয়াতে টিকতে গেলে ভাই কল্পনা থেকে বাস্তবে আসতে হবে, এটাই হলো আসল ঘটনা। তো এই হলো আমার মূল বক্তব্য। এখন এই ডোনাল্ড ট্রাম্প এইবার ক্ষমতা নিয়ে অত ধানাই ভানাই না করে একেবারে ফ্রম দ্য ভেরি বিগিনিং হি ইজ ট্রাইং টু মেক শিওর দ্য সিকিউরিটি অফ ইসরায়েল, অ্যান্ড দ্যাটস ওয়াই হি ইজ গোয়িং টু এস্টাবলিশ a doctrine that will actually force Jordan and Egypt to take all the Palestinian people from Gaza, so that they can be immigrated to either Egypt and Jordan, and can settle down there, and that will be actually the absolute solution for Arab and Israel conflict. আমার কাছে এটাই মনে হয়। ধন্যবাদ।